আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই দুঃসময়ে সুস্থ থাকতে হলে তোমাদেরকে বাসায় অবস্থান করতে হবে। তাই তোমরা বিনা প্রয়োজনে বা অনিবার্য কারণ ছাড়া কেউ বাসা থেকে বের হবে না। আমার আজকের ভিডিওটা যারা এবছর এসএসসি পরীক্ষা পাশ করেছ এবং কলেজে ভর্তির জন্য অপেক্ষায় আছো তাদের জন্য। যদি স্বাভাবিক নিয়ম থাকতো, স্বাভাবিক সময় থাকতো, তাহলে তোমাদের জুলাই মাসের 1 তারিখ থেকে দ্বিতীয় উচ্চ মাধ্যমিক পর্যায়ের ক্লাস শুরু হতো এবং এতদিনে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে শেষ হয়ে যেত। কিন্তু যেহেতু করোনা মহামারী চলছে, সেহেতু তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের ক্লাস শুরু কবে হবে এটা এই মুহূর্তে সঠিকভাবে বলা মুশকিল। তবে আমরা আশা করি যদি করোনার পরিস্থিতি আস্তে আস্তে ইমপ্রুভ হয়, তাহলে তোমরা মোটামুটি একটা ধারণা করতে পারো যে আগামী সেপ্টেম্বর মাস থেকে তোমরা হয়তো উচ্চ মাধ্যমিক পর্যায়ের ক্লাস করতে পারবে। তবে এই বিষয়টা একেবারেই অনিশ্চিত। কিন্তু আমরা জানি করোনার এই মহামারীটা আজীবন চলবে না, এটা একসময় শেষ হয়ে যাবে। ইউরোপ সহ উন্নত বিশ্বে তারা অলরেডি স্বাভাবিক জীবনযাপনে প্রবেশ করেছে, কিন্তু আমাদের মতো যে দেশগুলো আছে যারা উন্নয়নশীল দেশ, আমাদের এখানে শিক্ষার অভাব আছে, আমাদের এখানে সচেতনার অভাব আছে এবং আমাদের আর্থিক এবং অবকাঠামো দিকগত দুর্বলতার কারণে আমরা ঠিক কবে করোনা থেকে পরিত্রাণ পাব এটা বলা খুব কঠিন। তোমাদের উদ্দেশ্যে আমার যেটা বক্তব্য সেটা হলো, সময় কিন্তু থেমে থাকবে না এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের তোমাদের যে ক্ষতিটা এখন হচ্ছে, এই ক্ষতি তোমাদের পুষিয়ে নিতে হবে। যে সময় তোমাদের চলে যাচ্ছে, এই সময়ের সদ্ব্যবহার তোমাদেরই করতে হবে। সুতরাং তোমরা যাতে তোমাদের লেখাপড়াটাকে এই বিরূপ পরিস্থিতিতেও চালিয়ে যেতে পারো, যেন তোমরা উন্নত বিশ্বের সাথে বা বাংলাদেশের প্রেক্ষাপটে তোমাদের মধ্যে যে কম্পিটিশন হবে, তোমাদের মধ্যে যে প্রতিযোগিতা হবে কোথাও ভর্তির জন্য, সেখান থেকে যেন পিছিয়ে না পড়তে পারো এবং যাতে তোমরা এই ক্ষতি কাটিয়ে তোমাদের পড়াশোনার স্বাভাবিক গতিতে চালিয়ে নিতে পারো, যা তোমাদের ভালো ফলাফলের জন্য সহায়ক হবে, সেই বিবেচনা করে আমি যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তি হতে চাও, অর্থাৎ যারা এবছর মেট্রিক পাস করেছো, তাদের জন্য এই ভিডিওটা আয়োজন করেছি। আমি আবু হেনা মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ। আমি তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য একটি ফেসবুক গ্রুপ খুলেছি, সেটার নাম হচ্ছে হেনা স্যার বায়োলজি স্কুল। তোমরা যারা আগ্রহী তারা এই গ্রুপে জয়েন করতে পারো এবং আমি এই গ্রুপে উচ্চ মাধ্যমিক পর্যায়ের জীববিজ্ঞান বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের এই ফেসবুক গ্রুপে করব। আমি আশা করি তোমরা যদি আমার এই ক্লাসগুলো নিয়মিতভাবে মনোযোগ সহকারে তোমরা যদি এটা অনুসরণ করো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো উচ্চ মাধ্যমিক পর্যায়ের সময়ে যদিও কাগজে কলমে 2 বছর, কিন্তু সত্যিকার অর্থে তোমাদের ক্লাস হবে কিন্তু 1.5 বছর। অর্থাৎ তোমাদের একাডেমিক বর্ষটা শুরু হয় জুলাই মাস থেকে, অর্থাৎ 2020 সালের 1 জুলাই থেকে, জুলাই মাস থেকে তোমাদের শিক্ষাবর্ষ শুরু হবে
এবং 2021 সালের জুন মাসে তোমাদের প্রথম বর্ষ শেষ হবে। আবার 2021 সালের জুলাই মাসে তোমাদের দ্বিতীয় বর্ষ শুরু হবে এবং 2022 সালের জুন মাসে গিয়ে তোমাদের দ্বিতীয় বর্ষ শেষ হবে। একাডেমিক দিক যদি বিবেচনা করো তাহলে তোমরা 1.5 বছর সময় পাবে এজন্য যে 2022 সালের জানুয়ারি মাস থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে কোনো ক্লাস পাবে না, কারণ আমাদের রুটিনটা সেভাবেই করা। তাহলে এই 1.5 বছর সময়ের মধ্যে যদি তোমরা আবার একটু চিন্তা করো, তোমাদের লেখাপড়ার সময় কিন্তু 1 বছরের বেশি হবে না। এর কারণ হলো তোমাদের এখানে শীতকালীন ছুটি হবে, গ্রীষ্মকালীন ছুটি হবে, রমজানের ছুটি থাকবে, তোমাদের যারা সিনিয়র তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকবে। এই সমস্ত ছুটি এবং পরীক্ষার কারণে তোমাদের থেকে আরও 6 মাস সময় চলে যাবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য তোমরা আসলে সময় পাবে 1 বছর। তো 1 বছর সময়ের মধ্যে তোমাকে পুরা লেখাপড়া শেষ করে নিজেকে প্রস্তুত করতে হবে। যদি তুমি ভেবে থাকো যে আমার 2 বছর সময় আছে, এটা অনেক সময়, আমি আশা করি পড়াটা তৈরি করতে পারবো, এটা কিন্তু তোমার ঠিক হবে না। আর উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে, ছেলেমেয়েরা মেট্রিকে যত সহজে A+ পায় কিংবা ভালো রেজাল্ট করে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধিকাংশ ছেলে মেয়ে তাদের রেজাল্টটা মেট্রিকের তুলনায় খারাপ করে থাকে। এর একটাই কারণ, সেটা হলো উচ্চ মাধ্যমিক পর্যায়ে সময় হলো 2 বছর, হ্যাঁ, কিন্তু পড়াশোনার যে সিলেবাসটা সেটা এতটাই ব্যাপক যে 2 বছরের মধ্যে এটাকে কমপ্লিট করে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ভালো রেজাল্ট করা এটা বেশ কঠিন। তাই তোমাদেরকে এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আমি তোমাদের জীববিজ্ঞানের বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো এবং এই বিষয়ে আমি তোমাদের যে পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে সে পর্যন্ত তোমাদের ইউটিউবের এই ফেসবুক গ্রুপে, ইউটিউবের এই গ্রুপটাতে আমি নিয়মিতভাবে ক্লাস আপলোড দেব এবং তোমাদের যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করতে পারবে, তোমরা আমাকে মোবাইলে SMS করতে পারবে এবং তোমাদেরকে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, তোমরা আমার ইমেইলেও তোমরা আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে। যদিও এই কথা সত্যি যে সরাসরি ফেস টু ফেস ক্লাস করার যে গুরুত্ব, ক্লাস করার যে মজা বা ক্লাস করলে যেরকমভাবে আমরা ছেলেমেয়েদের বুঝাতে পারি, অনলাইনে সেরকমভাবে সম্ভব নয়। তথাপিও পরিস্থিতি বিবেচনা করে তোমাদেরকে আমরা একটু ব্যাকআপ দেওয়ার চেষ্টা করব। সুতরাং তোমরা যারা আগ্রহী তারা নিয়মিতভাবে আমার এই ক্লাসটি অনুসরণ করবা, আমার এই গ্রুপের সাথে সংযুক্ত থাকবা। আমি বিশ্বাস করি যে বায়োলজি বিষয়টাতে যদি তোমরা আমাদের কথা মতো চলো, যদি তোমরা আমার পরামর্শ মতো চলো, তোমাদের এই বিষয়টা মোটেও কঠিন লাগবে না এবং তোমাদের পক্ষে এই বিষয়টা ভালো করে জেনে বুঝে শুনে ভালোভাবে আয়ত্ত করে ভালো রেজাল্ট করা এবং ভালো একটি প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য চান্স পাওয়াটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের যারা এখন মেট্রিক পরীক্ষা পাশ করেছো, যারা কলেজে ভর্তি হবে তাদের জন্য এটা আমার ফার্স্ট ভিডিও এবং এটা আমি নাম দিয়েছি প্রারম্ভিক ক্লাস, দ্যাট ইজ ইন্ট্রোডাক্টরি ক্লাস। আজকে আমি তোমাদের কোনো বিষয় পড়াবো না, কিন্তু আজকে আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বায়োলজি বিষয়টা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা একটু আমাদের এই হোয়াইট বোর্ডের দিকে একটু তাকাই। তোমরা একটু খেয়াল করে দেখো, আমি নাম দিয়েছি প্রারম্ভিক ক্লাস জীববিজ্ঞান। জীববিজ্ঞান বিষয়ে তোমাদের 2টা পেপার আছে। আমরা একটাকে বলি জীববিজ্ঞান প্রথম পত্র, যার নাম হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান নামে আমরা এটাকে বেশি চিনি। আরেকটা হলো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, যাকে আমরা প্রাণী বিজ্ঞান হিসাবে
ভালো করে চিনি। এখন উচ্চ মাধ্যমিক পর্যায়ে সায়েন্সের যে বিষয়গুলো আছে তার মধ্যে বায়োলজিটা আমি বলবো সবচেয়ে সহজ, এবং এই একটা বিষয় এখানে ভালো রেজাল্ট করা খুব ইজি। এই বিষয়টি তোমাকে ভালো রেজাল্ট করার জন্য ব্যাকআপ দিবে। অর্থাৎ মনে করো কোনো পরীক্ষায় তোমার কোনো কারণে যদি কোনো একটা বিষয় খারাপ হয়, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে কোনো একটা বিষয় যদি খারাপ হয়ে থাকে, তাকে ব্যাকআপ দিবে হচ্ছে বায়োলজি। অর্থাৎ যারা A+ পেতে চাও তাদের জন্য এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ অল্প পড়াশোনা করে, নিয়মিত পড়াশোনা করে এই সাবজেক্টে A+ পাওয়া যায়, এবং এই সাবজেক্টে A+ পাওয়া সায়েন্সের অন্য যে কোনো বিষয়ের তুলনায় অনেক সহজ। সেই সাথে আমরা তোমাদের আরেকটি কথা বলতে চাই, সেটা হলো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ, তোমরা যারা মেডিকেল পড়তে চাও তাদেরকে তো এই বিষয়টা ভালো করে পড়তেই হবে। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় এখন পর্যন্ত যে নিয়মটি তোমাদের আছে, সে নিয়ম অনুযায়ী 100টি প্রশ্ন করা হয়, এবং 100টি প্রশ্নের মধ্যে 30টি প্রশ্ন এই বায়োলজি থেকে করা হয়। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে যা দেখেছি যে প্রতি বছর যে 30টি প্রশ্ন হয় তার মধ্যে প্রায় সবগুলো প্রশ্নই যারা নিয়মিত পড়াশোনা করেছে তাদের পক্ষে নির্ভুলভাবে উত্তর দেওয়া সম্ভব। বইয়ের বাহির হতে কোনো প্রশ্ন এখানে হয় না। এই জন্য এই বিষয়টাকে যারা মেডিকেল পড়তে চাও তারা বিশেষ গুরুত্ব দিয়ে পড়বা। তোমার মেডিকেলের টিকার স্বপ্নটাকে অতি সহজে বাস্তবায়ন করে দিতে পারে এই একটি বিষয়। আমি আমার প্রতিটি ক্লাসেই মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা থাকবে, এবং কিভাবে প্রশ্ন হয়, কোন জায়গা থেকে প্রশ্ন হয়, এই জায়গাগুলো আমরা বলে দিব, এবং তথ্যগুলো কি করে মনে রাখতে হবে এই কৌশলও আমি তোমাদের বলে দেব। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাদের জন্য বায়োলজি খুব গুরুত্বপূর্ণ। এই জন্য ভর্তি পরীক্ষায় এই একটি বিষয়ে পরীক্ষা দিয়ে সবচেয়ে বেশি নম্বর খুব সহজেই পাওয়া যায়। সুতরাং এই বিষয়টাকে তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও খুব গুরুত্ব দিতে হবে। যারা মেডিকেল সায়েন্স পড়বে না কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়বে না, যারা বুয়েট নিয়ে চিন্তাভাবনা করছো, তাদেরও তো বায়োলজি পড়তে হবে। এবং তাদের উদ্দেশ্যে আমার এটাই একটা বলার মেসেজ আছে, সেটা হলো এই: বুয়েটে যারা পড়তে চাও তাদেরকে কিন্তু মেট্রিকে যেমন তোমরা গোল্ডেন পেয়েছো, A+ পেয়েছো, তাদেরকে ইন্টারমিডিয়েটেও গোল্ডেন A+ পেতে হবে। গোল্ডেন A+ যদি না পাও তাহলে তুমি বুয়েটে আবেদন করতে পারবে না। বায়োলজিতে যদি তুমি খারাপ করে বসো বা একটু অবহেলার কারণে তুমি একটু খারাপ করে বসো, তাহলে তো তোমার বুয়েটে পড়ার স্বপ্ন পূর্ণ হবে না। সুতরাং তাদের ক্ষেত্রেও বায়োলজি খুব গুরুত্বপূর্ণ। সার্বিকভাবে এটা বলবো যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কোনো বিষয় গুরুত্বহীন নয়, কিন্তু আমি একজন বায়োলজির শিক্ষক হিসেবে বলবো এই বিষয়টি অধিকতর গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অতি আবশ্যক। তারপরে ভর্তি পরীক্ষার জন্য এটা একটা খুব ভালো সাপোর্ট তোমাকে দিবে, ভালো রেজাল্টের জন্য সাপোর্ট দিবে। সর্বোপরি বুয়েট যারা পড়ো, যাদের টার্গেট, তাদের জন্য এটা লাগবে, কারণ গোল্ডেন A+ পেতে হলে এই সাবজেক্টটাও A+ পেতে হবে। আমি তোমাদেরকে বিষয় সম্পর্কে যদি ধারণা দিই, তোমাদেরকে আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে বায়োলজি থেকে 2টি পেপার পড়াই। বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্র, যার সাবজেক্ট কোড হচ্ছে 178, এটা হলো তোমাদের উদ্ভিদ বিজ্ঞান, এবং এখানে আমরা 12টি অধ্যায় তোমাদের পড়াবো। একইভাবে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, যার কোড হলো 179, যেটাকে আমরা বলি প্রাণীবিদ্যা, সেখানেও আমরা তোমাদেরকে 12টি সাবজেক্ট পড়াবো, অধ্যায় পড়াবো। অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান, দ্যাট ইজ প্রথম পত্র, প্রাণীবিজ্ঞান, দ্যাট ইজ দ্বিতীয় পত্র, 2 পেপারেই 12টি করে অধ্যায় আছে। কী কী অধ্যায় আছে এটা তোমাদেরকে এই জন্য বলবো যে ফার্স্ট যখন তুমি পড়াশোনা করবা, তোমাকে আগে তুমি কি পড়বা, কোন বিষয়টা পড়বা, এই বিষয়টা কি কি জিনিস পড়ানো হবে, এই সম্বন্ধে যে তোমার একটু বেসিক একটা কনসেপ্ট তোমার মধ্যে তৈরি করতে হবে, তাহলেই তোমার জন্য পড়াশোনাটা অনেক ইজি হবে। তো এখানে উদ্ভিদ বিজ্ঞান বিষয়টাতে যে 12টি
চ্যাপ্টার আছে, 12টি অধ্যায় আছে, সেগুলি একটু আমি এখানে লিখে রেখেছি। তোমরা একটু দেখো যে এটা কিন্তু তোমাদের এখন লেখার দরকার নেই, জাস্ট একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো। প্রথম চ্যাপ্টারটি হলো কোষ ও কোষের গঠন, কোষ বিভাজন, তারপরে কোষ রসায়ন, অণুজীব, শৈবাল ও ছত্রাক, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, নগ্নবীজি ও আবৃতবীজি, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদ প্রজনন, জীব প্রযুক্তি, জীবের পরিবেশ, বিস্তার এবং সংরক্ষণ। এই যে 12টি চ্যাপ্টার তোমাদেরকে আমি পড়াবো, তোমাদেরকে 12টি চ্যাপ্টার সম্বন্ধে এখন যদি অল্প কথা যদি মনে রাখতে চাও, তাহলে আমি এটা বলবো যে 12টি চ্যাপ্টার কিন্তু একই কলেবরের নয়। অর্থাৎ কোনো কোনো চ্যাপ্টার আছে বেশ বড় চ্যাপ্টার, কোনো কোনো চ্যাপ্টারগুলো আছে বেশ অত বড় নয়, ছোট চ্যাপ্টার। তো তোমরা যদি এই অধ্যায়টি বা দেখো, তোমরা বইটি যদি তোমরা দেখো, তাহলে দেখবা 4টি অধ্যায় বেশ বড়। তার মধ্যে একটি হচ্ছে কোষ এবং কোষের গঠন, প্রথম অধ্যায়টি। তারপরে চতুর্থ অধ্যায়, দ্যাট ইজ অণুজীব অধ্যায়টি। নবম অধ্যায়, দ্যাট ইজ উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়টি। এবং সর্বশেষ 12তম অধ্যায়, যেটা জীবের পরিবেশ, বিস্তার এবং সংরক্ষণ নিয়ে যেখানে কথা বলা হয়েছে। এই 4টি চ্যাপ্টার বেশ বড় এবং এই 4টি চ্যাপ্টার শেষ করতে একটু তোমাদের সময় বেশি লাগবে। এদের মধ্যে ছেলেমেয়েরা যে ভুলটা প্রতি বছরই আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে করে থাকে, সেটা হলো, দেখো এই যে চ্যাপ্টারটি বইয়ের সর্বশেষ চ্যাপ্টার, দ্যাট ইজ 12তম চ্যাপ্টার, যেটা এই চ্যাপ্টারটি বেশ বড় এবং এখানে উদ্ভিদ বিজ্ঞান বিষয়গুলো যেমন আলোচনা করা হয়েছে, তেমনি প্রাণী বিজ্ঞানের সাথে সম্পৃক্ত বিষয় নিয়েও এখানে আলোচনা করা হয়েছে। অধিকাংশ ছেলে মেয়ে এই অধ্যায়টি সবার শেষে পড়ে এবং সেকেন্ড ইয়ারে উঠে যখন তারা এটা পড়ে, তখন বছরের প্রায় অধিকাংশ সময় চলে যায় এবং ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই চ্যাপ্টারটি কম পড়ে, কারণ এটা একটা বর্ণনামূলক অধ্যায়। তো এটা কম পড়ার কারণে দেখা যায় ভর্তি পরীক্ষায় এখান থেকে যে প্রশ্নগুলো আসে, বোর্ডের এমসিকিউতে এখান থেকে যে প্রশ্নগুলো আসে, সে প্রশ্নগুলো তারা ভুল করে ফেলে। আমাদের উদ্দেশ্য হলো আমরা একটি নম্বরও ছেড়ে দেব না। আমরা ভালোভাবে বইটি পড়ব, ভালো করে বিষয়টি জানব এবং পরীক্ষায় আমরা সর্বোচ্চ নম্বরটি পাব। কেন আমি একটা নম্বর ছেড়ে দিব? সুতরাং এই বিষয়টাকে এই জন্য বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এছাড়াও তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আমি বেশ কয়েকটি অধ্যায়ের উপরে স্টার দিয়ে রেখেছি। অর্থাৎ প্রথম যে অধ্যায়টি কোষ এবং এর গঠন, এই অধ্যায়টি কিন্তু উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান দুই বিষয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আগে, অর্থাৎ তোমাদের এখন সৃজনশীল পরীক্ষার আগে তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সিলেবাস ছিল, সেই সিলেবাসে আমরা কোষ এই চ্যাপ্টারটি উদ্ভিদ বিজ্ঞান বইটাতেও পড়াতাম, প্রাণী বিজ্ঞানের বইটাতেও পড়াতাম। অনেকগুলো চ্যাপ্টার ছিল যেটা উদ্ভিদ বিজ্ঞানও পড়ানো হতো, প্রাণী বিজ্ঞানও পড়াতে হতো। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, কোষ একটি চ্যাপ্টার কথা বললাম, উদ্ভিদ বিজ্ঞানও ছিল, প্রাণী বিজ্ঞানও ছিল, আগের কথা বলছি, এই সৃজনশীল পরীক্ষার আগের কথা। তেমনি জেনেটিক্স অধ্যায়টি, অর্থাৎ জিন তত্ত্ব অধ্যায়টি, এটাও উদ্ভিদ বিজ্ঞানে ছিল, প্রাণী বিজ্ঞানেও ছিল। তেমনি জীব প্রযুক্তি অধ্যায়টি উদ্ভিদ বিজ্ঞানেও ছিল, প্রাণী বিজ্ঞানেও ছিল। তেমনি জীবের পরিবেশ এই অধ্যায়টি উদ্ভিদ বিজ্ঞানেও ছিল, দ্যাট ইজ যেটাকে আমরা ইকোলজি বলি, প্রাণী বিজ্ঞানেও ছিল। কিন্তু আধুনিককালে আমাদের যে শিক্ষাবিদ আছে তারা চিন্তা করে দেখলেন একই বিষয়ে দুইটি পেপারে পড়ার তো কোনো প্রয়োজন নাই। সেজন্য ওনারা যখন শিক্ষাক্রমটি তৈরি করেন, তখন যেন রিপিটেশন না হয়, সেজন্য যে বিষয়টি উদ্ভিদ বিজ্ঞানের সাথে বেশি সম্পৃক্ত তাকে উদ্ভিদ বিজ্ঞানে রেখেছেন, যে বিষয়টি প্রাণী বিজ্ঞানের সাথে সম্পৃক্ত তাকে প্রাণী বিজ্ঞানে রেখেছেন, বা কোনো কোনো ক্ষেত্রে কোনো এক বিষয় যেটা উদ্ভিদ বিজ্ঞানে আলোচনা করেছেন সেটা আর প্রাণী বিজ্ঞানে আলোচনা করেন নাই। যার ফলশ্রুতিতে কোষ যে অধ্যায়টি, এই অধ্যায়টি এখন আর প্রাণী বিজ্ঞানে পড়ানো হয় না, এখন এটা উদ্ভিদ বিজ্ঞানে পড়ানো হয়। কিন্তু এইখানে কোষ
এমন একটি চ্যাপ্টার, এটা উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ, প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ। তাই এখানে উদ্ভিদের বৈশিষ্ট্য থাকবে, প্রাণীর বৈশিষ্ট্য থাকবে, উদ্ভিদের গুরুত্ব দিয়েও এখানে আলোচনা করা হয়েছে, প্রাণীর গুরুত্ব দিয়েও এখানে আলোচনা করা হয়েছে। সুতরাং এটা একটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার। এই চ্যাপ্টার সম্বন্ধে তোমাকে খুব ভালো একটি ধারণা তোমাকে রাখতে হবে। এবং এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে আমরা ডিএনএ গঠন, ডিএনএ রেপ্লিকেশন, প্রোটিন কী করে তৈরি হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যেগুলো খুব জটিল বিষয়। এগুলো কিন্তু না বুঝলে তোমরা ভালো উত্তর করতে পারবে না। সুতরাং এই অধ্যায় সম্পর্কে তোমাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কোষ রসায়ন এই অধ্যায়টিকে আমি গুরুত্বপূর্ণ এই জন্য বলেছি যে কোষ রসায়ন অধ্যায়টা পুরোপুরি রসায়ন। এখানে তোমরা যখন পড়বে চ্যাপ্টারটা, তোমরা দেখবা যে কেমিস্ট্রির জৈব রসায়নের সাথে এই চ্যাপ্টারের অনেকাংশেই মিল থাকবে। হ্যাঁ, এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড নিয়ে বিস্তারিত কথা বলা হবে। সুতরাং এই চ্যাপ্টারটি যদি তুমি না বুঝো, শুধু মুখস্থ করে এই চ্যাপ্টারটি মনে রাখতে পারবে না। এই জন্য এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ। তারপরে আসো আমরা অণুজীব। অণুজীব অধ্যায়টি তোমাদের বইতে যদি তোমরা দেখো, এখানে আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো ভাইরাস, একটা হলো ব্যাকটেরিয়া, আর একটা হলো ম্যালেরিয়ার পরজীবী। তোমরা যদি আগের বইগুলো দেখো, সেখানে দেখবা যে ম্যালেরিয়ার পরজীবী এটা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিজ্ঞানে পড়ানো হতো। কিন্তু যেহেতু আধুনিক শ্রেণীবিন্যাস অনুযায়ী অণুজীবদের একখানে পড়া উচিত, সেজন্য এটা নিয়ে উদ্ভিদ বিজ্ঞানে অণুজীবের সাথে এটা পড়ানো হয়। অর্থাৎ যেখানে ভাইরাস থাকবে, যেখানে ব্যাকটেরিয়া থাকবে, তার সাথে এককোষী পরজীবী নিয়ে আলোচনা করাটা বেশি যৌক্তিক। এই কারণে এটা প্রাণীবিজ্ঞানে ছিল, কিন্তু এখন আলোচনা করা হবে উদ্ভিদ বিজ্ঞানে। এই জন্য এই চ্যাপ্টারটি বেশ বড় হয়ে গেছে এবং এই জন্য এই চ্যাপ্টারের প্রতি বিশেষ গুরুত্ব তোমাকে দিতে হবে। তারপর উদ্ভিদ শারীরতত্ত্ব, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। রিমেম্বার, এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। কেন? কারণ এই চ্যাপ্টারে কতগুলো ফিজিওলজিক্যাল প্রসেস অর্থাৎ শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ে কথা বলা হয়েছে। এখানে তোমরা সালোক সংশ্লেষণ কীভাবে হয়, শ্বসন কীভাবে হয়, জীবের দেহে শক্তি কী করে উৎপন্ন হয়, আইদার ইন প্লান্ট অর ইন অ্যানিমেল, উদ্ভিদ কিংবা প্রাণী দুই ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখানে এই প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যে প্রক্রিয়াগুলো সম্পূর্ণরূপে রাসায়নিক প্রক্রিয়া। আমরা বলি এটাকে জীব রাসায়নিক প্রক্রিয়া, বায়োকেমিক্যাল প্রসেস। এই প্রসেসগুলো নিয়ে এখানে বিস্তারিত কথা বলা হবে এবং এখানে অনেকগুলো রাসায়নিক বিক্রিয়ার ধাপ, অনেকগুলো জৈব রাসায়নিক প্রক্রিয়ার ধাপ তোমাকে মনে রাখতে হবে। এই জন্য এই চ্যাপ্টারের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। চলে আসো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, যার কোড নম্বর হচ্ছে 179। এখানেও 12টি চ্যাপ্টার নিয়ে কথা বলা হয়েছে। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণীর পরিচিতি। তৃতীয় অধ্যায়টা হচ্ছে মানবদেহ, অর্থাৎ এই থার্ড চ্যাপ্টার থেকে মানবদেহ শুরু হয়েছে। মানবদেহের পরিপাক ও শোষণ। চতুর্থ অধ্যায় মানবদেহের রক্ত সংবহন। পঞ্চম অধ্যায় মানবদেহের শ্বসন ও শ্বাসক্রিয়া। ষষ্ঠ অধ্যায় মানবদেহের বর্জ্য ও নিষ্কাশন। সপ্তম অধ্যায় মানবদেহের চলন এবং অঙ্গচালনা। অষ্টম অধ্যায় হচ্ছে মানবদেহের সমন্বয় ও নিয়ন্ত্রণ। সপ্তম অধ্যায় হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা এবং নবম অধ্যায় হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। দশম অধ্যায় হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা। এই যে 3 থেকে 10 অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টি অধ্যায় মানবদেহ নিয়ে আলোচনা করেছে। তারপরে 11তম অধ্যায়টি হলো জিনতত্ত্ব ও বিবর্তন। 12তম অধ্যায়টি হলো প্রাণীর আচরণ। যদি তোমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, দ্যাট ইজ প্রাণীবিজ্ঞান বইটা দেখো, দেখবে বইতে মোট অধ্যায় আছে 12টি, কিন্তু 8টি অধ্যায়ে আলোচনা করেছে মানব দেহ সম্পর্কে। এই জন্য তোমরা দেখবা যখন তোমরা পড়তে যাইবা বায়োলজি, দেখবে যে এই প্রাণীবিদ্যা অংশটুকু পড়তে তোমার কাছে খুব আকর্ষণীয় মনে হবে। কারণ যে দেহটা নিয়ে আমি সবসময় চলি, আমার যে দেহ, এই সম্পর্কে আমি বিস্তারিত জানতে পারবো। সুতরাং এই চ্যাপ্টারগুলো
তোমাদের মনে যে কৌতূহল আছে তার অনেক অংশের কৌতূহল তোমাদের মিটিয়ে দিবে যে আমার দেহটা কিভাবে কাজ করে, কোন প্রক্রিয়া দেহের মধ্যে শক্তি তৈরি হয়, কোন প্রক্রিয়া দেহ থেকে বর্জ্য চলে যায়, আমরা খাদ্য পরিপাক করি কিভাবে, ইন ডিটেলস আলোচনা করা হয়েছে। সুতরাং মানবদেহ এখানে খুব গুরুত্বপূর্ণ এবং এই 8টি চ্যাপ্টারই তোমাদের সৃজনশীল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই কারণে বায়োলজির 2 পেপারের মধ্যে বায়োলজির সেকেন্ড পেপার, দ্যাট ইজ প্রাণীবিদ্যা, মেডিকেল ভর্তি পরীক্ষা তথা ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানেও তোমরা দেখো আমি প্রথম চ্যাপ্টারকে একটু মার্ক করেছি, কারণ এই চ্যাপ্টারটা বড়। এখানে প্রাণী জগতের বিভিন্ন পর্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এই জন্য এটা অনেক বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার প্রতি একটু সময় দিতে হবে। প্রাণীর পরিচিতি, এই চ্যাপ্টারের মধ্যে 3টা প্রাণী নিয়ে কথা বলা হয়েছে। তোমরা যখন বইটা খুলে পড়বে দেখবা এখানে আমরা হাইড্রা নিয়ে কথা বলেছি, ঘাস ফড়িং নিয়ে কথা বলেছি, রুই মাছ নিয়ে কথা বলেছি। এই 3টি প্রাণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে বিধায় এই চ্যাপ্টারটি অনেক বড় চ্যাপ্টার। সুতরাং এই অধ্যায়ের প্রতি তোমাকে একটু বেশ সময় দিতে হবে। একইভাবে সমন্বয় এবং নিয়ন্ত্রণ, এটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য যে এই চ্যাপ্টারটি এতে আমাদের দেহের 3টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হলো মস্তিষ্ক, একটা হলো চোখ, আরেকটি হলো কান। মস্তিষ্ক, চোখ, কান নিয়ে বিস্তারিত কথা বলা হয়েছে। একই সাথে হরমোন এবং এনজাইম এবং গ্রন্থি, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে, যার কারণে বিষয়টির অর্থাৎ এই অধ্যায়টির গুরুত্ব অনেক বেশি। মানব জীবনের ধারাবাহিকতা, এটা বেশ বড় একটা চ্যাপ্টার। এখানে হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেম থেকে শুরু করে বাচ্চা কি করে জন্মগ্রহণ করে, তার বিভিন্ন ধাপগুলো কি কি, মানুষের কী কী রোগগুলো হয়ে থাকে, এই প্রতিটি প্রসেস, আমাদের একটা সেল থেকে পূর্ণাঙ্গ দেহ কিভাবে তৈরি হয়, এই প্রসেসগুলো নিয়ে এখানে ডিটেইলস আলোচনা করা হয়েছে বিধায় এই চ্যাপ্টারটি অনেক বড় এবং এখানে তোমাকে অনেক সময় দিতে হবে। আর দেখো আমি কয়েকটা চ্যাপ্টার স্টার্ট দিয়েছি, যেমন রক্ত সংবহন, কারণ এখানে খুব জটিল কিছু প্রক্রিয়া আছে যেগুলো তুমি না বুঝলে উত্তর করতে পারবে না। যেমন ধরো রক্ত সংবহনে তোমার হৃৎপিণ্ডের গঠন নিয়ে কথা বলা হয়েছে, এখানে হৃৎপিণ্ডের চক্র সম্বন্ধে কথা বলা হয়েছে, এখানে হার্টের ডিজিজ সম্পর্কে কথা বলা হয়েছে, হার্ট কিভাবে কাজ করে এই সম্বন্ধে কথা বলা হয়েছে, আমাদের রক্ত সম্বন্ধে ডিটেলস তো কথা বলা হয়েছেই। সুতরাং এই চ্যাপ্টারটি এই জন্য অনেক সময় দিতে হবে এবং গুরুত্বপূর্ণ অবশ্যই। বর্জ্য এবং নিষ্কাশন, এখানে মূলত আমাদের শরীরে যে বৃক্ক আছে, বৃক্কটা কিভাবে কাজ করে, এই বৃক্ক কাজের যে প্রক্রিয়াগুলো নিয়ে এই চ্যাপ্টারে কথা বলা হয়েছে এবং এই প্রক্রিয়াগুলো তোমার মানে মুখস্থ করে এই চ্যাপ্টার মনে রাখা যাবে না, এটা তোমাকে বুঝতে হবে। যদি প্রসেসটা তুমি বুঝো তাহলে না পড়লেও তুমি উত্তর করতে পারবে, যদি প্রসেস না বুঝো সারাদিন পড়লেও তুমি এটাকে মনে রাখতে পারবে না। যদিও চ্যাপ্টারটি ছোট কিন্তু প্রসেসগুলো খুব জটিল, এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। মানব জীবনের ধারাবাহিকতা আমি আগেই বলেছি, এখানে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে, হিউম্যান রিপ্রোডাকশন থেকে শুরু করে কী করে হিউম্যান বেবির জন্মগ্রহণ হয়, কী করে একটা সেল থেকে পূর্ণাঙ্গ মানবদেহ হয়, এই ডিটেলস কথা বলা হয়েছে বিধায় এটা গুরুত্বপূর্ণ। আর জিন তত্ত্ব এবং বিবর্তন, এই চ্যাপ্টারটা এই জন্য আমি গুরুত্বপূর্ণ মনে করি, এই চ্যাপ্টারটা উদ্ভিদ বিজ্ঞানের জন্য এবং প্রাণী বিজ্ঞানের জন্য 2 ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আগে আমরা যখন বায়োলজি তোমাদের সৃজনশীলের পরীক্ষা পদ্ধতি আগে যখন পড়াতাম তখন জেনেটিক্স চ্যাপ্টারটি উদ্ভিদ বিজ্ঞানও ছিল, প্রাণী বিজ্ঞানও ছিল। উদ্ভিদ বিজ্ঞান যখন পড়ানো হতো তখন এক্সাম্পলগুলো দেওয়া হতো উদ্ভিদ দিয়ে, প্রাণী বিজ্ঞানে যখন পড়ানো হতো এক্সাম্পলগুলো দেওয়া হতো প্রাণী দিয়ে। আর এখন এটা আলোচনা করা হয় প্রাণী বিজ্ঞানে, কিন্তু এক্ষেত্রেও উদ্ভিদ এবং প্রাণী দুটার গুরুত্বই আলোচনা করা হয়, যদিও এখানকার এক্সাম্পলগুলো তোমাদের আলোচনা করা হয়েছে প্রাণীর উদাহরণ দিয়ে। এই চ্যাপ্টারটা এই জন্য গুরুত্বপূর্ণ, এখানে শুধু চ্যাপ্টার একটা না, চ্যাপ্টার 2টা, একটা হলো জেনেটিক্স আর একটা হলো ইভোলিউশন, আর দ্যাট ইজ বিবর্তন। এই জন্য চ্যাপ্টারের ভলিউম বেড়ে গেছে এবং এই জন্য এটার গুরুত্ব অনেক বেশি হয়ে গেল, এই জন্য এই চ্যাপ্টারটা গুরুত্ব দিয়ে পড়তে হবে।
এই হলো মোটামুটি তোমাদের বিষয়ে জীববিজ্ঞান বিষয়ে কী কী অধ্যায় পড়ানো হবে এ সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমাদের দেওয়া হলো। এখন আমি তোমাদেরকে আলোচনা করব তোমাদের পরীক্ষার মান বন্টন নিয়ে। তোমরা যদি একটু খেয়াল করো তোমাদের পরীক্ষায় মান বন্টনটা দুই পেপারের জন্যই একই রকম, প্রশ্নের কাঠামো দুই ক্ষেত্রেই একই রকম, তারপরেও তোমাদের প্রশ্ন সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। তোমাদের উদ্ভিদ বিজ্ঞান হোক আর প্রাণী বিজ্ঞানই হোক, সেখানে তিনটি পার্ট থাকবে প্রশ্নে। 1 নম্বর হলো সৃজনশীল, 2 নম্বর এমসিকিউ যাকে আমরা নৈর্ব্যক্তিক বলে থাকি, 3 নম্বর ব্যবহারিক। তোমাদের সৃজনশীল পরীক্ষায় তোমাদের নম্বর থাকবে হচ্ছে 50, এমসিকিউতে থাকবে 25, ব্যবহারিকে থাকবে হলো 25। সৃজনশীল এই 50-এর জন্য তোমাদের 8টি থেকে 5টি প্রশ্ন উত্তর করতে হবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 25টা এমসিকিউ থেকে 25, অর্থাৎ 25টি এমসিকিউ থাকবে। ব্যবহারিক তোমাদের মান বন্টন থাকবে, এটা আমাদের কলেজে আমরা করাবো এবং বোর্ডের যে মান বন্টন থাকে সে অনুযায়ী আমরা পড়াবো। তবে এখানে মান বন্টনের বেসিক 4টা জিনিস থাকে। একটা হলো তোমাদের কিছু নমুনা আইডেন্টিফিকেশন করতে হয়, অর্থাৎ শনাক্তকরণ করতে হয়। তাহলে এখানে কি কি থাকবে? একটা থাকবে শনাক্তকরণ, তারপর আমরা তোমাদের একটা এক্সপেরিমেন্ট দিব, এটা তোমরা আমাদের সামনে করে তোমরা দেখাইবা। আমরা এটার নাম দিলাম পরীক্ষণ। তারপরে তোমাদের আমরা ব্যবহারিক খাতা দিব, ব্যবহারিক খাতা তোমরা তৈরি করবা। আর একটা হচ্ছে তোমার মৌখিক পরীক্ষা। এই 4টি বিষয় নিয়ে তোমাদের এই বিষয় ব্যবহারিক 25 নম্বর হয়ে থাকবে। তা আমি সংক্ষেপে তোমাদের আজকে একটু ধারণা দিব। সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে তোমাদেরকে বোর্ডের যে প্রশ্ন হবে, তোমাদেরকে আমরা 8টি প্রশ্ন দিব। প্রশ্ন দিব কয়টি? 8টি। তুমি উত্তর দিবা কয়টা? 5টা। 5টাতে প্রতিটাতে 10 করে 50, প্রতিটাতে 10 করে 50। এবং এই 10-এর ব্রেকিংটা হলো জ্ঞানে হচ্ছে 1, অনুধাবনে হচ্ছে 2, প্রয়োগে হচ্ছে তোমার 3, আর উচ্চতর দক্ষতাতে হচ্ছে 4। এই হলো 10 মার্ক। প্রশ্ন থাকবে কয়টা? 8টা। উত্তর দিবা কয়টা? 5টা। আর সময় পাবে 2 ঘন্টা 35 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট সময় তুমি পরীক্ষা দিবা, আর 5 মিনিট সময় তোমাদের চলে যাবে এমসিকিউ জমা নিয়ে। আমরা সৃজনশীল খাতা তোমাদের দিব। এই যে প্রশ্নের আদান প্রদানে চলে যাবে 5 মিনিট, অর্থাৎ উত্তর লেখার জন্য সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট সময় তুমি পাইবা। এই হলো সৃজনশীল পরীক্ষা নিয়ে কথা। আর প্রতিটি প্রশ্নের 4টা অংশ বলেছি। জ্ঞানে 1, অনুধাবনে 2, প্রয়োগে 3, উচ্চ দক্ষতায় 4, যেটা তোমরা 9-10 থেকে পড়ে এসেছো। এমসিকিউ 25টার জন্য 25 মিনিট থাকবে, অর্থাৎ একটি প্রশ্ন উত্তর করার জন্য তোমরা 1 মিনিট সময় পাইবা। এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না, প্রশ্ন থাকবে 25টা, উত্তর দিতেও হবে 25টা। আর এখানে যেটা মনে রাখতে হবে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর থাকবে মাত্র 1টি। ব্যবহারিকে 25 নম্বর পাওয়া খুব সহজ। এটা প্রায় সবার পক্ষেই পাওয়া সম্ভব, যারা কলেজে আমাদের কথা মতো যারা পড়বা। তবে এখানে শুধু এটুকু বলি, শনাক্তকরণ যে অংশটুকু আছে এটা আমরা বলে দিব, ক্লাসে আমরা করিয়ে দিব কোনটা পরীক্ষায় আসে। পরীক্ষণও আমরা তোমরা খুব সুন্দরভাবে করিয়ে দিব। ব্যবহারিক খাতার বেলায় মনে রাখবা,
কলেজে তোমাদের স্যাররা যখন তোমাদের ব্যবহারিক ক্লাসগুলো করাবে, যখন খাতাগুলো তৈরি করতে বলবে, তোমরা যথা নিয়মে যথা সময়ে খাতাগুলো তৈরি করে দিবে এবং খাতাগুলোতে চিত্রগুলো সুন্দর করে আঁকবা, তাহলে তুমি ব্যবহারিক খাতায় পূর্ণ নম্বর পাইবা। আর ভাইবাতে আমরা কি পরীক্ষা নিব, কি কি প্রশ্ন করবো এটা আমরা বলে দিব। আরও সহজ করে যদি বলি, উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমাদের বইতে তত্ত্বীয় অংশে অর্থাৎ জীববিজ্ঞানের যে 12টি চ্যাপ্টার পড়েছে, প্রাণীবিজ্ঞানের 12টি চ্যাপ্টার পড়েছে, উদ্ভিদবিজ্ঞানের এই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন করা হবে, এর বাহির থেকে কোনো প্রশ্ন করা হবে না। এবং প্রশ্নে আমরা কি কি প্রশ্ন হতে পারে এ সম্পর্কে শিক্ষকরা তোমাদের পরামর্শ দিবেন। আর এই পরীক্ষাগুলো কিন্তু মনে রাখবা, বর্তমান নিয়মে মানে আমরা যারা কলেজের শিক্ষক আছি, অর্থাৎ যখন তোমরা বোর্ডের পরীক্ষাটা দিবা, তখন নোয়াখালী কলেজের কোনো শিক্ষক তোমাদের এই পরীক্ষায় নাম্বারিং করতে পারবে না। এই পরীক্ষায় নাম্বারিং করার জন্য অন্য কলেজ থেকে আরও দুজন টিচার আসবে, একজন অন্তঃপরীক্ষক, একজন বহিঃপরীক্ষক, তারাই তোমাদেরকে মার্কিং করবে। সুতরাং ভালো প্রস্তুতি না থাকলে এক্ষেত্রে 15 নম্বর পাওয়া কঠিন। তবে যাদের ভালো প্রস্তুতি থাকবে তাদের ব্যাপারে আমরা এইটুকু বলতে পারি, তারা 1 নম্বরও কম পাবে না, তাদের পক্ষে নম্বর হারানোটা হলো কঠিন। সুতরাং তোমাদেরকে আমি উচ্চ মাধ্যমিক পর্যায়ের মান বন্টন সম্বন্ধে একটু কথা বলেছি। আর তোমাদের বইয়ের ব্যাপারে যদি আমি বলি, বইয়ের ব্যাপারে আমি বলবো যে বাজারে তোমাদের বোর্ড অনুমোদিত যে বইগুলো আছে সেগুলোর যে কোনো বই তুমি কিনতে পারো, তাতে কোনো সমস্যা নাই। আর যারা একটু ভালো করতে চাও, অথবা আমরা বলি যে একটি বই ছেলেমেয়ের জন্য পরিপূর্ণ না, তো কমপক্ষে 2টি বই তোমাকে কিনতে হবে, কমপক্ষে 2টি বই তোমাকে কিনতে হবে। তো আমি আমার ব্যক্তিগত মতামতটা দিচ্ছি, সেটা হলো এই যে জীববিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে ফার্স্ট চয়েস হিসাবে তোমরা আবুল হাসানের বইটা রাখতে পারো, যেটা হাসান বুক হাউস থেকে প্রকাশিত। আর সেকেন্ড চয়েস হিসাবে তোমরা যে কোনো বই কিনতে পারো, তবে তোমরা লেকচার প্রকাশনের বইটা দেখতে পারো। এর বাইরেও তোমরা যদি মনে করো যে আমরা অন্য রেটের বই কিনবো, তুমি কিনতে পারো, কোনো সমস্যা নেই। প্রায় সবগুলো বইতেই একই বিষয় নিয়ে একইভাবে কথা বলা হয়েছে। তবে মোট কথা হলো কমপক্ষে 2টা বই তুমি রাখবা, একটা বইকে মূল বই হিসাবে বা ফার্স্ট চয়েস হিসাবে অনুসরণ করবা। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য সেখানেও আমার একই কথা প্রযোজ্য। তবে প্রথম চয়েস হিসেবে তোমরা গাজী আজমলের বইটা দেখতে পারো, আর সেকেন্ড চয়েস হিসেবে তোমরা লেকচার প্রকাশনের বইটা কিনতে পারো। এছাড়াও কাজল প্রকাশনের বই আছে, তোমাদের অক্ষরপত্র প্রকাশনের বই আছে। অর্থাৎ তোমাকে 2টা বই তোমাকে রাখতে হবে, একটা বইকে তোমাকে মেইন হিসাবে ফলো করতে হবে। তো আশা করি তোমরা বাজারে বইগুলো পাবে, বইগুলো তোমরা সবাই কিনে ফেলবে। তো আমি মোটামুটি আজকে তোমাদেরকে 3টি বা 4টি বিষয় নিয়ে কথা বলেছি। প্রথমে আমি তোমাদেরকে সিলেবাস সম্বন্ধে একটু আইডিয়া দিয়েছি, তারপরে তোমাদের মানবন্টন নিয়ে আমি কথা বলেছি, তারপরে তোমাদের কী কী পড়াবো সে সম্বন্ধে একটা কনসেপ্ট দিয়েছি, দেন তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে আমি আলোচনা করেছি। আশা করি আমার এই আলোচনাগুলো তোমাদের বোঝার জন্য এবং জীববিজ্ঞান বিষয়ে ভালো করার জন্য সহায়ক হবে। আর আমি তোমাদের নিয়মিত ক্লাসগুলো জুলাই মাস থেকে শুরু করব। সুতরাং আমি আশা করব জুলাই মাসে আমি যখন পড়ানো শুরু করব তার আগেই তোমরা বইগুলো কিনে ফেলবে। বইগুলো যদি নতুন বই না পাও, তাহলে কারোর কাছ থেকে পুরান যে কোনো রাইটারের বই সংগ্রহ করবে এবং সেভাবে তোমরা প্রস্তুতি নিবে। আমরা জুলাই মাস থেকে তোমাদের নিয়মিত ক্লাসটা শুরু করব। আর সর্বশেষ একটি কথা বলে আজকের ক্লাসটা শেষ করব। জীববিজ্ঞান বিষয়টা হলো চিত্র নির্ভর বিষয়, অর্থাৎ চিত্র আঁকার প্রতি তোমার একটা আগ্রহ তৈরি করতে হবে, চিত্র আঁকার প্রতি তোমাকে অনেক সময় দিতে হবে। এবং তুমি যদি ভালো চিত্র আঁকতে পারো, তুমি বায়োলজিতে অবশ্যই ভালো করবা এবং বিষয়টি তোমার কাছে অনেক আকর্ষণীয় মনে হবে। আমি আশা করি
তোমরা ভালোভাবে এই বছরের শুরুতেই তোমাদের পড়াশোনাটা শুরু করবা এবং যদি নিয়মিত পরিশ্রম করো তোমাদের সাফল্য কেউ আটকে রাখতে পারবে না। তবে একটা কথা মাথায় রাখবে, সেটা হলো ভালো রেজাল্ট করার জন্য খুব মেধাবী হওয়ার দরকার হয় না, কারণ মেধা তোমাদের সবারই কম বেশি আছে। ভালো রেজাল্ট করার জন্য প্রয়োজন নিয়মিত কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা। যে কঠোর পরিশ্রম করবা, যে লেগে থাকবা, সাফল্য তার কাছে আসবেই। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর হোক এই কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।